যে কাজগুলো সেগুলোতে সেম নাকি এবার না? না এবার ঠিক আছে। ওকে, সো বলছিলাম যে কপি পেজ যেগুলো দেখছি, যে ধরেন ওই পিডিএফ গুলোর মধ্যেও অনেকগুলো পেজ আছে এবং ওই পেজের মধ্যে কিছু সেন্টেন্সগুলো লেখা আছে, এগুলোকে রিরাইট করতে হবে। ধরেন এখন ওই পেজের মধ্যে যে দেখলেন আপনি কিছু ইমেজও আছে, আবার কিছু টেক্সটের মধ্যে কিছু লিংক দেওয়া আছে, সেটা অডিও ক্লিপ হইতে পারে বা কোনো ভিডিওর মানে ইউটিউবের একটা ভিডিওর লিংক হইতে পারে। এখন এইটা আপনাকে বলবে না যে আপনাকে এই লিংক নিয়ে কি করতে হবে। আপনি কি করলেন, আপনি পিডিএফটা নিলেন, নিয়ে সেটাকে রিরাইট করলেন, রিরাইট করে আহ, হ্যাঁ রিরাইট করে সেটাকে আপনি সাবমিট করে দিলেন বা ক্লায়েন্টকে বলে দিলেন যে আমার কাজ ডান। আসলে কিন্তু কাজটা হয় নাই, কারণ আপনি ওই ইমেজের উপরে যে লেখাগুলো আছে, ওই অডিও যে লিঙ্ক যে প্রোভাইড করা হয়েছে ওগুলোতে যেই ভয়েস ওভারগুলো আছে বা সাবটাইটেল যেগুলো আছে, অথবা যে ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিও লিঙ্কটা, ওইটার মধ্যে যে ভয়েস বা ট্রান্সক্রিপ্টটা দেওয়া আছে ওইটা কিন্তু আপনাকে টাইপ করতে হবে। হ্যাঁ, ওইটাকে আপনাকে রিটাইপ করে ওই ওই জায়গাটাতে বসাইতে হতে পারে। সো এই যে বিষয়গুলো না, এটা আপনাদের ডেসক্রিপশনে কিন্তু বলবে না। হ্যাঁ, আপনাদের ডেসক্রিপশনে এগুলো একেবারে হাইলাইটলি বলবে না, আপনাদেরকে শুধু বলবে যে পিডিএফ আছে 100টা, আর প্রতিটা পিডিএফে ধরেন 1000টা পেজ আছে, আর এটাকে কনভার্ট করতে হবে এমএস ওয়ার্ডে, অথবা এটাকে রিরাইট করতে হবে। এখন আপনি স্যাম্পল একটা পিডিএফ অ্যাটাচ করে রাখছে, ওই স্যাম্পল পিডিএফটা যখন আপনি দেখতে গেলেন সেখানে দেখলেন যে ইমেজ কয়েকটা দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, অডিওর লিঙ্ক দেওয়া আছে, কিন্তু আপনার মনে হচ্ছে যে এই লিঙ্কটাই জাস্ট খালি লিখে দিলেই হয়ে যাবে। না, আসলে তেমন না, এরকম আরও কিছু হিডেন আরও অনেক বিষয় আছে। আর ডেটা সেক্টরে তো এটার মানে কিভাবে কি ওভারল্যাপ, এটা না দেখলে বোঝা যায় না। যেমন আমাদের প্রত্যেকের ডেটা, সবারই ডেটা কিছু ডেটা চেইন বা ডেটা সেগমেন্ট অনুযায়ী থাকে। আমি এর আগের ক্লাসে হয়তো দেখাইছিলাম, আমি আবার একটু দেখাই, যে এটাকে যদি আমি একটা ফ্রেমওয়ার্কে দেখি, এই যে একটু জুম আউট, এটা একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের মধ্যে মানে ডেটাগুলো কিভাবে সিকোয়েন্স করা থাকে, এই যে আয়েশা হুমায়রা, এই যে উনার দিস পারসন ইজ ইন সাইন ইন উইথ এ গুগল অ্যাকাউন্ট। এখন উনাকে জয়েন করাইলে আমার এই ক্লাসে ঝামেলাটা হবে। কেউ একটু কাইন্ডলি উনাকে একটু গ্রুপে একটু মেনশন করে বলুন তো, যে ওনার জিমেলটা একটু লগ ইন করে তারপর জয়েন হইতে, আমি ততক্ষণে ক্লাসটা করাই। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের যে ডেটাগুলো বা আমাদের যে নাম তথ্য, এই এক একটা বিষয়, এটার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। যেমন আমি প্রথমে বলছিলাম যে আমার নাম, আমার ফোন নাম্বার, আমার অ্যাড্রেস, এগুলো আলাদা আলাদা একটা ডেটা, এক একটা ডেটা, আর সবগুলো মিলে হবে আমার নামের একটা লিড। আমার নামের লিডের মধ্যে থাকবে আমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, যত যা পাবলিক ডেটা বা প্রাইভেট ডেটা যেগুলো সার্ভারে আছে সেগুলো কালেক্ট করে যদি আমি একসাথে করি, তাহলে সেটা হবে আমার নামের একটা লিড। আর এই লিডগুলোকে যদি আমি জেনারেট করি, সেটা হচ্ছে লিড জেনারেশন। হ্যাঁ, যেটা আহামরি আমরা এত ভয় পাইতাম যে লিড জেনারেশন আমরা পারবো কি না, হ্যান ত্যান, বা লিড জেনারেশন কেমন কাজ, এই সেই, কোনো কিছুই না। কাজ করতে বসলে একবার মেথড বা দুইবার মেথড বুঝে, মানে এটা খালি প্র্যাকটিসের উপর রাখলেই আমি এতটুকু বলে দিতে পারবো যে জিনিসটা আয়ত্তে চলে আসবে। জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে। হুম। সো লিড আমরা বুঝলাম, লিড কাকে বলে বা ডেটা কি। মানে লিডের মধ্যে অনেকগুলো ডেটা থাকে, আর এই লিডগুলোর যেহেতু আহ, মানে ওয়ার্ল্ড ওয়াইড তো অনেক ধরনের লিড থাকে, অনেক ধরনের তথ্য। হ্যাঁ, সো এইগুলোকে কিছু সিকোয়েন্স করার জন্য আমরা এই ডেটা সেগমেন্টে এই লিডগুলোকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে বি টু বি, একটা হচ্ছে বি টু সি। হ্যাঁ, একেবারে সাধারণ ভাষায় বুঝেন। হ্যাঁ, একটা বি টু বি, একটা বি টু সি। বি টু বি যেটা বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস যেটা হচ্ছে লাইক একটা ক্লায়েন্ট আপনাকে কোনো বিজনেস বা হচ্ছে কোনো কোম্পানি রিলেটেড বা অর্গানাইজেশন রিলেটেড ডেটা স্ট্রাকচার বা ডেটা জেনারেশনের কাজ দিয়েছে। সো সেইটা হবে বি টু বি। এবং বি টু সি হচ্ছে যে যদি আপনার ক্লায়েন্ট আপনাকে কোনো কনজিউমার বা ক্লায়েন্ট বা পার্সন ভিত্তিক,
হ্যাঁ, যদি আপনার ডেটা কালেকশনের কাজ বলে তাহলে সেটা যাচ্ছে B2C-তে। এখন এই B2C আর B2B এই দুইটা কিন্তু মানে এই দুই ধরনের লিড এমনও আছে যে এক ক্যাটাগরিজও পেতে পারেন, আবার এমনও আছে যে দুইটার সার্চিং মেথডও ডিফারেন্ট। এখন এই দুইটার যে ক্যাটাগরিজটা সেটাকে প্রথমে আমরা দুই ধরনের সার্চ মেথড দিয়ে অ্যাপ্লাই করে সার্চ করতে হইতো, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে মানে ওয়েবসাইট ডেভেলপ বা এই ধরনের যখন কাজগুলো আস্তে আস্তে ডেভেলপ হইলো তখন কিন্তু আমরা কিছু ওয়েবসাইট পাচ্ছিলাম। হ্যাঁ, যে ওয়েবসাইটগুলোকে বলে ডিরেক্টরি ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলোকে বলে ডিরেক্টরি ওয়েবসাইটের মানে হচ্ছে যে আপনাকে B2B বা B2C রিলেটেড ডেটা ডিরেক্ট করবে, যে কোথায় কিভাবে পাবলিক ডেটাগুলো আছে সেগুলো একটা ডেমো হিসেবে আপনাকে দেখাবে। এখন আপনি চাইলে সেগুলোকে নিয়ে হয় ভেরিফিকেশনের মাধ্যমে সেগুলো ডেটাকে নিয়ে কাজে লাগাতে পারেন, অথবা আরও কিছু কিছু মেথড আছে যেগুলো আপনি অ্যাপ্লাই করে এই ডেটাগুলোকে জেনারেট করতে পারেন। এখন এই ডেটা এক হচ্ছে যে যদি আমি জেনারেট করতে চাই তাহলে এক হচ্ছে যে ফ্রি কিছু মেথড আছে, দ্বিতীয়ত হচ্ছে প্রিমিয়াম কিছু মেথড। এখন ফ্রি যে মেথডগুলো সেগুলো তো আমরা ট্রাই করার জন্যই আজকে আমরা এই কোর্সে আছি, যে ফ্রি মেথড দেখে আমরা ডেটা সেগমেন্টের কী কী কাজগুলো করতে পারি। আর এইখানে প্রিমিয়াম মেথড যদি আসে আমরা কখন বুঝবো যে আমাদের প্রিমিয়াম লাগবে? এখন যদি আমি বলি যে না সবার প্রিমিয়াম লাগবে আর সবাই হুজুগে কিনে নিলেন, এগুলো তো কেউ করবেন না, তাই না? আমাদের নিডটা বুঝতে হবে। আমি কাজ শিখতে পারছি, আমি কাজ করতে পারতেছি, মানে প্র্যাকটিস অনুযায়ী কাজ করতে পারতেছি, প্রতিটা সেগমেন্ট বুঝতেছি। এখন আমি ক্লায়েন্ট হান্ট করতেছি, ক্লায়েন্ট যখন আমি পাইছি, ক্লায়েন্টের ডিমান্ড যদি বেশি হয় তখন আমি ইনভেস্ট করে একটা প্রিমিয়াম কিছু একটা কিনে নিব, হয় সফটওয়্যার হতে পারে বা একটা প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন হইতে পারে বা একটা টুল হইতে পারে, কিনে দেন আমি কাজটা সুন্দরভাবে করে তারপর আমি যে ইনকামটা জেনারেট করবো ওইখান থেকে আমার ওইটা মাইনাসে চলে যাবে। এইরকম কিছু ক্রাইটেরিয়া নিয়ে আমরা আগাবো। আর আমরা দেখব দুইটাই। আর ডিরেক্টরি ওয়েবসাইটের যে বিষয়গুলো, যে এখানে প্রত্যেকটা ডিরেক্টরি ওয়েবসাইট ভিন্ন ভিন্ন হয়, বা ওদের থেকে ডেটা কালেকশনের কিছু ক্রাইটেরিয়া ভিন্ন হয়, একভাবে কালেকশনটা হয় না, বা একভাবে কালেকশনটা করতে গেলে অনেকটা হ্যাসেল নিতে হয়। যেমন এখানে ডেটা এন্ট্রির মধ্যে অনেকেই শুনবেন ডেটা মাইনিং আছে, ডেটা স্কার্পিং আছে। হ্যাঁ, সো এই ডেটা মাইনিং যেটা লাইক হচ্ছে যে ডেটা কিন্তু কিছু প্রিমিয়াম মেথডে কালেকশন বলতে গেলে যে পাইথন দিয়ে সফটওয়্যার জেনারেট করে সেগুলো দিয়েও ডেটা কালেকশন করা যায়। লাইক এই যে আপনার একটা ওয়েবসাইট, যেমন এই অসিন ফ্রেমওয়ার্ক, এটা তো .com, তাই না? এটা একটা ডোমেনে আছে, এটাতে একটা ওয়েবসাইট। আর এটাকে যদি আমি ইন্সপেক্ট করি তাহলে আমি এটাকে ক্রিয়েট করতে যে ব্যাকএন্ড কোড করতে হয়েছে HTML CSS, সো ওগুলো আমি দেখতে পাবো এখানে, যে কোন লেখাটা কিসে কোন কোডের মধ্যে আছে। এখন আমি যদি কোডগুলো বুঝতে পারি তাহলে আমার অনেকটা ইজিয়েস্ট হয়ে যাবে যখন আমি পাইথন দিয়ে, হ্যাঁ, আমি এইগুলো ওয়েবসাইট থেকে ডেটাগুলোকে মাইনিং করব, হ্যাঁ, বা কোনো একটা মাইনিং টুলে আমি কাজ করব, যদি আমার এই কোডিং নলেজটা জানা থাকে। তবে আমি এতটুকু কোডিং নলেজের একটা ধারণা দিতে পারি যে দেখেন, পৃথিবীতে মানে কোনো জিনিসই কঠিন না, সেটা দেখতেই কঠিন, কিন্তু যখনই আপনি অ্যাপ্লাই করবেন বা একটু মানে নিজের হাতে নেবেন, দেখবেন যে ওইখানে আপনি জাস্ট খালি শ্রমটা দিয়ে যাচ্ছেন চোখটা বন্ধ করে। আপনার রেগুলার প্র্যাকটিস আর ডেডিকেশনটাই আপনাকে ওটার আয়ত্তে নিয়ে চলে আসবে। হ্যাঁ, যেমন এইখানে বেশি কিছু না, আপনার কোন ডেটাটা আপনি খুঁজতে যাচ্ছেন। যেমন আমি ডিরেক্টরি ওয়েবসাইটে যেয়েও আমি ব্যাকএন্ড থেকে কোডগুলো বুঝায় দেখাবো। যেমন ধরেন আমি এই লেখাটাকে দেখতে যাচ্ছি যে এটা কোন কোডের মধ্যে আছে, আমি যদি এটাকে ইন্সপেক্ট করি তাহলে দেখেন এই যে টেক্সট একটা কোডের মধ্যে কিন্তু এই লেখাটা আছে। অ্যান্ড এখানে কিছু কমেন্ট আছে যেটা আমাদের এই ওয়েবসাইটে দেখা যায় না কিন্তু ব্যাকএন্ডে থাকে, এবং সেই ব্যাকএন্ডেও আমাদের কিছু ডিটেলস বা ইনফরমেশন কিন্তু হিডেন থাকে। হ্যাঁ, চাইলে আমরা এখান থেকেও কিন্তু কালেক্ট করতে পারি। সো এই যে একটা বেসিক্স অফ কোর্স লাইক HTML CSS, এগুলোর একটা বেসিক কনসেপ্ট হয়তো আমার এই ব্যাচে দেখতে পাবেন। আর এখানে যেটা আমি বলছিলাম যে এটা গেল মাইনিংটা, যেটা আপনার একটু হালকা পাতলা একটু কোডিংয়ের বা একটু নলেজ হইলেও লাগবে, বা একটু নলেজ আপনার নিজের থাকতে হবে, বাকিটা আপনার রিসোর্স করতে হবে।
হ্যাঁ, নিজে থেকে ঘাটাইতে হবে। ঘাটানোর জন্য যদি আপনার প্রয়োজন হয় যে না স্যার আমাকে কিছু ফ্রি ওয়েবসাইট রেকমেন্ড করেন, তাহলে আমি সেটাও দিতে পারবো। তবে নিজে থেকে ঘাটাতে হবে, নিজে থেকে আগ্রহ নিয়ে এগুলোকে রিসার্চ করতে হবে। সো আরেকটা হচ্ছে ডেটা স্কার্পিং। স্কার্পিংটা হচ্ছে যে আপনি একটা ফ্রি বেসিক্স টুল দিয়ে, আপনার যে কোনো ওয়েবসাইটের যে পাবলিক ডেটাগুলো আছে, লাইক যেটা ভিজুয়াল হচ্ছে, দেখা যাচ্ছে, হুম, এই যে যেমনটা হচ্ছে যে আমরা এই ওয়েবসাইটের এই ডেটাগুলো দেখতে পারতেছি, এই ডেটাগুলোকে আমরা যেহেতু দেখতে পারতেছি, আমাদের টার্গেট ডেটা, মানে ডেটা কালেকশনের প্রথম যে টার্গেটটা, সেটা হচ্ছে ডেটাকে চোখের সামনে আগে নিয়ে আসা। যদি চোখের সামনে চলে আসে তাহলে ওটা কালেক্ট হয়ে গেছে ধরে নেন। হ্যাঁ, যদি এমন কোনো ডেটা আপনাকে কালেক্ট করতে বলে যেটা আপনি খুঁজতে 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 পাচ্ছেন না, কিন্তু যদি না পেয়ে থাকেন তার মানে এমনটা না যে নাই, ডেটা কিন্তু আছে। আর সেই ডেটা যদি চোখের সামনে চলে আসে, তার মানে এটা ভেবে নেন যে সেটাকে কালেক্ট করার প্রসেসও আপনার কাছে চলে আসছে, এনিহাও চলে আসছে। সো আমাদের মধ্যে দুই ধরনের ডেটা মানে আমরা দেখি, এক হচ্ছে পাবলিক ডেটা আর একটা হচ্ছে প্রাইভেট ডেটা। প্রাইভেট যে ডেটাগুলো ওগুলো হচ্ছে প্রিমিয়াম, লাইক কিছু ক্লায়েন্ট বা কিছু বিজনেস অর্গানাইজেশন আপনার সাথে ডিরেক্টলি তারা লো টিকেট ক্লায়েন্টের সাথে বা লো টিকেট অর্গানাইজেশনের সাথে ডিল করে না। হুম, যেমন আমি আমার একটা প্রোফাইল বা আমার একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি আমার কিন্তু সকল ইনফরমেশন দিলাম। ধরেন আপনি আপনার একটা পোর্টফোলিও বানালেন, পোর্টফোলিওর মধ্যে আপনি আপনার সব ইনফরমেশন দিচ্ছেন, আপনি কত বছর ধরে কাজ করেন, হ্যান ত্যান, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল। এখন আমি এখানে যেটা বললাম যে আমরা কিন্তু এই কোডের মধ্যে কমেন্ট করতে পারি, যেটা আমাদের ওয়েবসাইটে দেখাবে না, কিন্তু কেউ যদি কমেন্টে যায় তাহলে কিন্তু সে কমেন্টে এই কোডে দেখতে পাবে। হ্যাঁ, তো এইখানে আমি আবার কি করি, এখানে আমি একটা কমেন্ট করে রাখি আমার অন্য আরেকটা জিমেল। যারা এই ব্যাকএন্ডের সম্পর্কে জানে বা একটু এইচটিএমএল সিএসএস সম্পর্কে জানে, তারা কিন্তু একবার হইলেও ব্যাকএন্ডে এসে ঘাঁটবে কোডগুলোতে। অ্যান্ড যখন ব্যাকএন্ডে কোডগুলোতে এসে ঘাঁটবে, তখনই সে দেখবে যে এখানে অন্য কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা। যারা হাই টিকেট ক্লায়েন্ট তারা কিন্তু ব্যাকএন্ডের এই ইমেল থেকেই আমাদেরকে মেল করবে। আমরা হাই টিকেট ক্লায়েন্টদেরকে এভাবেই ধরি। আর যারা লো টিকেট ক্লায়েন্ট বা পাবলিক ক্লায়েন্ট তাদেরকে আমরা এই লোকাল মেলগুলোই দিয়ে রাখি, যে তারা ওইখানে মেলগুলো করতে থাকে, সেটা আমার ইম্পর্টেন্ট মেলস না। কিন্তু একটা হাই টিকেট মেইল যদি আমার কাছে আসে, সেটা কিন্তু আমার কাছে অনেকটা ইম্পর্টেন্ট। সো এইভাবে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টগুলোকে ফিল্টার করে রাখি। হ্যাঁ, যে কোন মেইল আসছে, এখন যদি আমি যে মেল থেকে ক্লাস নিচ্ছি, এই মেলে যদি একটা মেল আসে, অতটা ইম্পর্টেন্ট না, কারণ এটা সব জায়গায় গেছে। কিন্তু আরেকটা যেটা পার্সোনাল মেইল বা আমার যে প্রফেশনাল মেইল, যেটা আমাদের ব্যাক এন্ডে দেওয়া আছে, সেইটাতে যদি মেইল আসে তাহলে কিন্তু আমার সাথে সাথে এখন চেক করতে হবে যে কে মেইল করছে বা কি আপডেট সেটা। সো এভাবেও কিছু ব্যাক এন্ডে কাজ করা যায়। তারপর হচ্ছে যে এটা গেল মানে ব্যাক এন্ডের বিষয়। তারপর এই যে ডেটাগুলো আমরা চোখে দেখতেছি, এটাকে স্কার্প করে নিয়ে আসা, যে পাবলিক যে ডেটাগুলো স্কার্প করে এনিহাও সেটা এক্সেল শিটে হইতে পারে, বা একসাথে বাঙ্ক অ্যামাউন্টটাকে আমরা কপি করা একেবারে কম সময়ের মধ্যে। হ্যাঁ, এটার জন্য বা এটাকে আরেকটু ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি এইখানে বা যে ওয়েবসাইটে আসছি, এই ওয়েবসাইটের একটা বিষয় দেখে আমি ডিরেক্টরি ওয়েবসাইটের দিকে চলে যাব। যে আমাদের দেখেন, আমাদের প্রত্যেকটা যে নাম, ফোন নাম্বার, যেই ধরনের ডেটাগুলো আছে আমার, হ্যাঁ, এক একটা ডেটাগুলো নিয়ে কিন্তু আমাকে ট্র্যাক করা যাবে। এক একটা ডেটাগুলো নিয়ে আমাকে ট্র্যাক করা যাবে। যেমন আমার টেলিফোন নাম্বার নিয়েও ট্র্যাক করতে পারবে। এই যে আমার টেলিফোন নাম্বার, সো আমার টেলিফোন নাম্বার দিয়ে ট্র্যাক করতে গেলে এটা কিন্তু অনেক প্রিমিয়াম বিষয় ভাই, যেটা এই মানে অ্যাডভান্সের মধ্যে কিন্তু পড়ে না, এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে। যেটা আমি শুধু আপনাদেরকে মানে এমন না যে দ্বিতীয় ক্লাসে একেবারে গুলায় খাওয়াই দিচ্ছি, না, আমি জাস্ট দেখাচ্ছি। ঘাটবেন, ঘাটলে মজা পাবেন, কাজ করতেও মানে একটা আগ্রহ হবে, কাজ শিখতেও একটা আগ্রহ হবে, যে ডেটাগুলোর মধ্যে কতগুলো লেয়ার থাকে। হুম, কিভাবে একটা ডেটা আরেকটা ডেটার মধ্যে ওভারল্যাপ করে এগুলোকে হাইড করে রাখে। একটা পাবলিক ডেটা কীভাবে একটা প্রাইভেট ডেটাকে ওভারল্যাপ করে, এটা যখন বুঝতে পারবেন আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে, সিরিয়াসলি। আর ডেটার এই কাজগুলো কিন্তু শুধুমাত্র এই যে আমরা যা দেখতেছি এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলোতে না, কিন্তু শুধু
শুধুমাত্র এগুলোতে না, যদি এইভাবে ভেবে থাকেন তাহলে কিন্তু ভুল ধারণা। হ্যাঁ, ইভেন নাসাতেও কিন্তু এই ডেটা নিয়েই কাজ হচ্ছে, কিন্তু অন্য মেথডে, অন্য ডিকোড করে। হ্যাঁ, সো এই ডেটাগুলোর প্রায়োরিটি বা ডিমান্ড কিন্তু অনেকটা। আর বর্তমানে যখন এআই আসছে, এআই, আচ্ছা একটা কোশ্চেন করি, ডেটা এন্ট্রিতে তো আজকে আপনারা সেকেন্ডে, দ্বিতীয় দিন, তাই না? তো এই দ্বিতীয় দিনে আপনাদের কাছে কার কার কাছে মনে হয় যে এআই এই ডেটা এন্ট্রির মধ্যে আপনাদেরকে রিপ্লেস করতে পারে? একটু হ্যান্ড রাইজ করেন তো, দেখতে চাই চেহারাগুলো। কারোর কি মনে হয় এআই আপনাদের এই ডেটা এন্ট্রি সেগমেন্টের জায়গাটা রিপ্লেস করতে পারবে? একজন। আর আর কেউ? আচ্ছা, সবারই তাহলে ধারণা এটাই যে রিপ্লেস করতে পারবে না। আচ্ছা ম্যাম, আপনি বলেন তো যে কেন মনে হলো যে রিপ্লেস করতে পারবে? ট্রেন্ড হচ্ছে দিন দিন। হুম। তো আমরা যে ছোট ছোট টুল গুলো ইউজ করব, এটা ইন ফিউচার অটোমেটেড হয়ে যাওয়াটা খুব ইম্পসিবল কিছু না, আমার কাছে আর কি এটা মনে হয়। আচ্ছা, মানে ও হচ্ছে রেগুলার আপগ্রেড হচ্ছে, আর সেটা ইন ফিউচারে আমাদের এইগুলোকে সেগমেন্ট নিয়ে, মানে আমাদের সাথে কাজ করার, মানে এটা অস্বাভাবিক কিছু না, তাই তো? আচ্ছা, তবে আমি একটু বলে রাখি যে এখানে রিপ্লেসমেন্টটা আসবে না। হ্যাঁ, এখানে রিপ্লেসমেন্টটা মোটেও আসবে না। কারণ আপনারা যদি ক্যাটাগরিজ ওয়াইজ ধরে রাখতে পারেন, যেমন এই যে একটা সেগমেন্ট, লাইক আমি একটা একটা জাস্ট খালি বিষয় দেখাবো, যদিও এটা আমার কিছুটা ক্ষেত্রে প্রিমিয়াম করা এই জন্য। সেটা হচ্ছে, ধরেন আমি হু কল্ডে গেলাম, দেখেন শুধুমাত্র একটা নাম্বার, মানে আমার যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারের কিছু ডিজিট বা কান্ট্রি যে কোডটা, সেটার পরিবর্তনে কত ধরনের ডেটা আমরা, বা কত ধরনের লিডস আমরা পেয়ে থাকি, বা একই টাইপের ডেটা কতগুলো আছে। আর পাশাপাশি আমরা একটু ডিরেক্টরি ওয়েবসাইটে যাই। ওকে, সো এটা একটা ওয়েবসাইট, নাম হচ্ছে হু কল। অ্যান্ড এখানে আপনি আপনার ধরেন একটা টেলিফোন নাম্বার লিখে সেটা ওয়ার্ল্ড ওয়াইড সার্চ করতে পারেন যে এই টেলিফোন নাম্বারটা আর কোথায় কোথায় আছে। সো আমার নাম্বারটা দিয়ে আমি এখানে ট্রাই করে দেখাইছি। সো আমি এখানে আবার দেই। কিলো ক্যাপস লগ অন। ওকে, সো আমার যে ফোন নাম্বারটা সেটা আমি এখানে দিলাম, অ্যান্ড দিয়ে এটাকে আমি সার্চ করি। অ্যান্ড এই আমার যে ফোন নাম্বারটা, শুধুমাত্র দেখেন কান্ট্রি কোড ভিন্ন হয়ে কিন্তু অনেক জায়গায় আছে, যে বাংলাদেশে এটা আমারটায়, নিউজিল্যান্ডে আছে, জার্মানিতে আছে, ইউনাইটেড কিংডমে আছে, সাউথ কোরিয়াতে আছে, ইরানে আছে। এখন আপনার কাছে এনি হাও আপনার হাতে লাগলো ধরেন শুধু এই যে 1 থেকে নিয়ে 9000 পর্যন্ত, সামনের কান্ট্রি কোডটা আপনার হাতে আসে নাই, বা আপনি সেটা কালেক্ট করতে পারেন নাই। এখন আপনাকে খুঁজতে হবে যে এটা, মানে বাকি ডেটাগুলো ম্যাচ করে যে এটা আসলে কার লিড, বা কার ডেটা, বা কার লিডের মধ্যে পড়তেছে। হ্যাঁ, সো এই টাইপের রিসার্চও আপনাদেরকে করতে হতে পারে। মেইন কথা হচ্ছে যে আপনাদেরকে রিসার্চের ওপর থাকতে হবে।
হুম। সো এইটা খুবই একটা প্রিমিয়াম বিষয় দেখায় দিলাম, এরকম করে এই ফ্রেমওয়ার্কটাও ট্রাই করতে পারেন আপনারা। এটা যদিও আমাদের মানে এই কোর্সে তো ছিল না, বাট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি দেখায় দিছি। আর এটা হচ্ছে ডিরেক্টরি ওয়েবসাইট, এইরকম আরেকটা ওয়েবসাইট আছে, আমি এখানে ওপেন করি। দুইটা, দুই পেজের ওয়েবসাইট তো। আর প্রথমেই তো বললাম যে ডিরেক্টরি ওয়েবসাইটগুলো থেকে ডেটা কালেকশনের কিছুটা ক্রাইটেরিয়া ভিন্ন, টুল এক হইলেও ক্রাইটেরিয়া ভিন্ন। সো ধরেন ইয়েলো পেজ, দি রিয়েল ইয়েলো পেজ, এটা একটা ডিরেক্টরি ওয়েবসাইট যেখানে আপনাকে কিছু লিডস, বা কিছু বলতে ভালো পরিমাণের লিডসই আপনাকে এখানে কালেক্ট করে দিবে। এখন আপনি তাকে বলতে হবে যে আপনি কোন লিডসটা কিভাবে চাচ্ছেন, আর ওই অনুযায়ী ফিল্টার করবেন এখানে। যেমন এখানে আমরা যদি একটু স্ক্রল করি, আমরা বিজনেস ইনফরমেশনও কিন্তু এখান থেকে পাচ্ছি। লাইক আমি যদি রেস্টুরেন্টসে ক্লিক করি, তাহলে ওই রিলেটেড ডেটা এই লোকেশনের আন্ডারে আমি চাইলে এখানে অন্য লোকেশনও কিন্তু বসাতে পারি। আর এই ওই লোকেশনের আন্ডারে আমার এই রেস্টুরেন্টসের ডেটাগুলো চলে আসবে। ডেন্টিস্ট, প্লাম্বার্স, এখন এখানে কিন্তু ফাইন পিপল অথবা ডেন্টিস্টেরও আছে। ডেন্টিস্ট মিনস হচ্ছে যে আপনি কিন্তু ওই যে স্পেসিফিক বা B2C ক্যাটাগরিজেও চলে যাচ্ছেন। আবার অনেক ডেন্টিস্ট আছে যে নিজেরাই একটা ব্র্যান্ড ক্রিয়েট করে কিন্তু চেম্বার দিয়ে বসে কিন্তু, তো ওইগুলো কিন্তু আবার B2B-তে যাবে, B2C-তে না কিন্তু, হ্যাঁ। সো এই ধরনের যে কালেকশনসগুলো বা জেনারেশনসগুলো, এটার জন্য ডিরেক্টরি ওয়েবসাইটগুলো আমরা ডেমো হিসেবে দেখে থাকি, বা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার জন্য আমরা একটু দেখি যে এখানে কীভাবে কাজ করা হয়। সেম টাইপের আরেকটা ওয়েবসাইট হচ্ছে যে এই যে ইয়েল, এখানেও আপনি মানে লিড অ্যাটলিস্ট আপনার চোখের সামনে নিয়ে আসতে পারবেন সার্চ করে, যেগুলো আমরা বর্তমানে বা ডেটা এন্ট্রি সেগমেন্টে কাজগুলো রেগুলার বেসিসে হয়, ওই রেগুলার বেসিসে বা অ্যাক্টিভ বেসিসে যে কাজগুলো হয়, ওই লিড জেনারেশনের যে লিডসগুলো আপনি চাইলে এখান থেকে নিয়ে প্র্যাকটিস ওয়ার্ক করতে পারেন। কিভাবে? যেমন এখানে এসে আমি সার্চ করলাম যে রেস্টুরেন্টস, অ্যান্ড এখানে ধরেন আমি রেস্টুরেন্টসের জায়গায় দিয়ে হোটেলস বা এগুলো দিয়ে দেখি। জয়েন হতে পারছে না, কে কেউ কি রিকোয়েস্ট দিয়েছে নাকি? অ্যাডমিট তো করেছি, একজন শুধু আছে, ওনার তো জিমেইলে প্রবলেম। ওনার নামটা কি? আয়েশা হুমায়রা। ক্লাসে বলে জয়েন হওয়া যাচ্ছে না। একটু জাস্ট আমি ওদেরকে গ্রুপে রেসপন্স করে নিই।
ক্লাসে 16 জন, তারপরে বলে জয়েন হতে পারছে না, কি একটা অবস্থা! সবাইকেই তো জয়েন করাইলাম। ওকে, তো যেটা বলছিলাম যে ডিরেক্টরি ওয়েবসাইট এই দুইটার মধ্যে ধরেন আমরা সার্চ করলাম, সার্চ করার পর যে ডেটাগুলো আমাদের চোখের সামনে আসলো সেটার মধ্যে কিন্তু আমাদের কিছু ডিটেলস একটু প্রথমেই আলাদা করে নিতে হবে। যেমন প্রথম দিকে যে দুইটার রেজাল্ট আসবে সে দুইটা কিন্তু হচ্ছে যে আপনার অ্যাডস, হ্যাঁ, এটা কিন্তু আপনার স্পন্সর করা। হ্যাঁ, আমাদের রেজাল্টগুলো আসছে এই 1 নাম্বার থেকে, এবং আমাদের প্রতি পেজের রেজাল্ট থাকবে 30টা করে, যেখানে আপনি ট্যাবের নেমেও দেখতে পারেন যে প্রতি পেজে থাকবে 30টা করে রেজাল্ট। অ্যান্ড এরপরে টোটাল আছে 3000টা। আচ্ছা, অ্যান্ড এখানে দেখি কত, এখানে প্রতি পেজে 10টা করে আছে। অ্যান্ড কয়টা পেজ আছে? 9-এরও বেশি। হুম, এই তিনটা হচ্ছে স্পন্সর, এই যে এখান থেকে রেজাল্ট শুরু। অ্যান্ড এইটাকে আপনাদেরকে নিয়ে বসাতে হবে। ধরেন আমরা ডিরেক্টরি ওয়েবসাইট থেকে সার্চ করলাম, সার্চ করে এখন আমরা ডেটাগুলোকে চোখের সামনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর তো এখন আমাদের টুল নিয়ে কাজ করার পালা। বাট আজকে আমরা তো অনেক অনেক কিছুই বললাম, আমরা টুলের আগে আমরা এইটাকে কোথায় বসাবো বা কোথায় আমাদের ফাইলটা বানাবো সেটা আগে আমরা একটু জেনে নিই। যেমন এক্সেল, হ্যাঁ, মাইক্রোসফট এক্সেল এটা হচ্ছে যে একটা শিট আকারে আমরা ডেটাগুলোকে সুন্দরভাবে সিকোয়েন্স করতে পারি। এবং আমরা বর্তমানে এই এক্সেলের জায়গায় বা এক্সেলের পরিবর্তিতে আমরা গুগল স্প্রেডশিট ইউজ করতেছি, কারণ এটা হচ্ছে অনলাইন ভার্সন, লাইক টোটালি এক্সেলের মতোই। আপনি চাইলে এটা মোবাইল দিয়েও মানে কাজগুলো করতে পারেন। আর এইটা আপনি আপনার প্রত্যেকটা জিমেলের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, লাইক আপনারা যখন ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে গুগল অ্যাপসে যাওয়ার পর এই যে শিটস, আর মোবাইলের জন্য প্লে স্টোরে যে বা অ্যাপেল যদি হয় তাহলে আইওএসের যে প্লে অ্যাপ স্টোর আছে সেই অ্যাপ স্টোরে যে আপনি মানে শিটস লিখে সার্চ করলেও সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে সেটা আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করবেন, তাহলে ওই জিমেলে আপনার এই প্রত্যেকটা ফাইল এক হচ্ছে যে অটো সেভ হয়ে থাকবে, প্লাস হচ্ছে সেখান থেকে আপনি লাইভ, হ্যাঁ, লাইভ সেটা শেয়ার করতে পারবেন যে কোনো জায়গায় বা যে কাউকে। এটাই হচ্ছে যে মানে এটার একটা মানে ডিফারেন্স, এক্সেল আর এটার মধ্যে একটা ডিফারেন্স। তাছাড়া বাকি সব কিছুই হচ্ছে অনেকটাই সেম, যে দুইটাতে আমাদের কাজ কি। আমি যদি স্প্রেডশিটে যাই অ্যান্ড আমি এখান থেকে এক্সেল ওপেন করি, ওকে। সো হয়তো ধরে নিলাম এখানে অনেকেই এক্সেলের কাজ করছেন, আবার অনেকেই আছেন একেবারে ফ্রেশার যে এক্সেলের কিছুই জানেন না। হ্যাঁ, একেবারেই টোটালি মানে প্রথমবার হয়তো দেখতেছেন বা হয়তো টুকটাক জানেন কিন্তু কখনো কাজ করা হয় নাই। সো সবার উদ্দেশ্যে আমি কিছুটা ব্রিফ করে দিব এখন, যে আসলে এটা কি বা এটা নিয়ে কাজ কি হয়, আর এখানে কি কি টাইপের আমরা মানে অপশনসগুলো পাই। সো এটা হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের সব থেকে পপুলার একটা আহ, মানে সফটওয়্যার বলতে পারেন, সেটা হচ্ছে এক্সেল। এখানে আপনি ডেটাগুলোকে খুব সুন্দরভাবে সিকোয়েন্স করতে পারেন, প্লাস ওই ডেটাগুলোতে আপনি এক একটা ফর্মুলা অথবা এক একটা কন্ডিশন অ্যাপ্লাই করে আপনি আপনার নিজের কন্ডিশন অনুযায়ী ডেটাকে ফরম্যাট করতে পারেন। আর ওই অনুযায়ী এইটা খুবই পপুলার। আর এখানে আপনি আসার পরে একটা ব্ল্যাঙ্ক যখন আপনি ডকুমেন্ট আপনি নেবেন, এখানে উপরে এ বি সি ডি এরকম কিছু কলাম দেখতে পাবেন। কলাম বলতে যে প্রত্যেকটা যে উপর থেকে নিচ বরাবর যেই পিলার বরাবর যেরকম থাকবে এগুলো হচ্ছে এক একটা কলাম, এ বি সি ডি এগুলো হচ্ছে এক একটা কলাম। আর 1 2 3 4 এক একটা হচ্ছে এগুলো রো। কেন বলছি যে এই প্রত্যেকটা যে সেল দেখতেছেন এই প্রত্যেকটা সেলের এক একটা নাম আছে। হ্যাঁ, সো অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আপনি হচ্ছে যে ওই সেলে যে আপনি কাজটা মানে কারেকশনটা করেন। সো ওই সেলটাকে চিনতে হবে আপনার। সো এই যে সেলটা, এই সেলের যে নাম সেটা হচ্ছে যে এর যে কলাম,
এবং এই যে রো, এটার যে এক রূপ, এটা হচ্ছে এই সেলের নাম। যেমন এটা হচ্ছে এম কলামে আছে, 9 রোতে আছে, সো এটা হচ্ছে M9। আরে বাপরে, খালি ওদেরকে খালি আমি জয়েনই করে যাবো সাথে। জয়েন করানোর জন্য অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে একটা। ওকে, এক্সেলে ছিলাম। সো এখানে এক একটা হচ্ছে যে সেল বা এক একটা ঘর, এটার যে নাম, সেটা নামটা এখানে শো করতেছে। সো আপনাকে ক্লায়েন্ট এসে যদি বলেও যে আপনি হচ্ছে S12-এ যে আপনি একটা কারেকশন করবেন, আপনি যদি খুঁজে নাও পান, আপনি এখানে এসে S12 লিখলে, এন্টার দিলে আপনাকে ওই সেলে নিয়ে চলে যাবে। এটা গেলে একেবারে বেসিক্স। উপরের বেসিক্সটা একটু বলে দেই, যে এখানে হচ্ছে যে আমাদের টুল সেগমেন্ট বা মেনু সেগমেন্ট থাকে, যেখানে আমি যা যা ডেটাগুলো এখানে দিব ওটাকে নিয়ে আমি এখানে কারেকশন বা কাস্টমাইজেশন করতে পারবো। যেমন এখানে যদি আমি কোনো একটা ডেটা দিই, আমি আমার নাম দিই, নাম দেওয়ার পর, হ্যাঁ, নাম দেওয়ার পর আমি ধরেন আমার নামটাকে এখন, মানে এই যে ডেটাটা, এই ডেটাটাকে আমার কারেকশন করতে হবে বা যে কোনো একটা ফরম্যাট করতে হবে, বা এই উপরের এক একটা মেনুগুলোকে আমার এখন ঘাটায় দেখতে হবে। হ্যাঁ, সব যদি স্যারের আশায় রেখে দেন যে না স্যার একেবারে ধরে ধরে হাতে কলমে দেখাবে, তাহলে একটু ভুল ধারণায় আছেন। স্যার আপনাকে সব কিছু বুঝাই দিবে, কিন্তু অনেক কিছু আপনার নিজেরই ঘাটতে হবে। ঘেটে যেখানে প্রবলেম ফেস করবেন তখন আমার কাছে আসেন, ঠিক আছে? নিজে থেকে একটু ঘাটবেন। আচ্ছা, এখানে যে ডেটাটা আমি দিলাম, এই ডেটাটার এই অপশনটা যেটা দেখতেছেন, এটা ক্লিপবোর্ড অপশন, মানে আমরা যদি কপি পেস্ট করি, তাহলে কপি পেস্টেরও এখানে অনেক খেলা আছে, সেটারও বুঝতে হবে। আর এখানে যে ফ্রন্টে যেটা, যেহেতু আমি একটা মানে ওয়ার্ড বা একটা সেন্টেন্স লিখলাম, সো আমি ফ্রন্ট থেকে শুরু করি। এই ফ্রন্টের একটা যে স্টাইল, সেটা আমাদের যে এক একটা লিখার এক একটা স্টাইল থাকে, সো এই স্টাইলটাকে আমি এখানে চেঞ্জ করতে পারি। এটার জন্য আমাদের এই ফ্রন্ট সেকশনটা আছে। আর এখানে যদি জিজ্ঞেস করেন যে সব থেকে পপুলার বা প্রফেশনাল বা স্ট্যান্ডার্ড ফ্রন্ট কোনটা হবে, সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। সো আপনি টাইমস নিউ রোমান লিখে যদি এন্টার দেন, তাহলে ফ্রন্ট আপনার চলে আসলো। আর এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে সাইজ। হুম, আপনি বড় ছোট এখান থেকে করতে পারেন, অথবা এখান থেকে পার ক্লিক করেও আপনি ছোট বড় মেজার করতে পারতেছেন। তারপর হচ্ছে যে এটাকে বোল্ড করতে পারতেছেন, ইটালিক করতে পারতেছেন, আন্ডারলাইন দিতে পারতেছেন। অ্যান্ড হচ্ছে যে এটাকে পরে আসতেছি, এটাকে যে বর্ডার বক্স বলে, আমি আসতেছি এটাতে। এইটা হচ্ছে ফিল কালার, মানে ভিতরের কালারটা, ঘরের ভিতরে। ঘর কিন্তু আমার একটা সিলেক্ট করা, এই জন্য একটাই কালার হয়েছে। আর এটা হচ্ছে যে আপনার লিখার কালার, যে আপনি লিখার অন্য কোনো কালার চাইলে দিতে পারেন। আরে, আবার জয়েন। ওকে, তো যেখানে ছিলাম, যে এরপরে আমরা এই কাস্টমাইজেশনের পর দেখেন আমার যে ডেটাটা আমি লিখলাম, সেই ডেটাটা কিন্তু এই সেলে আছে। হ্যাঁ, আমি যদি এই সেলে ক্লিক করি, এই সেলে কিন্তু নাই। কেমনে নাই বা কেন নাই বা কেমনে বুঝতেছি যে এই সেলে নাই, সেটা হচ্ছে যে আমি যখন এই সেলে ক্লিক করতেছি যেখানে আমার লেখাটা আছে, সেখানে কিন্তু আমার এই মানে এই ডেটাটা দেখাচ্ছে, কিন্তু আমি যদি এই পাশেরটা ক্লিক করি, সেখানে কিন্তু এটা দেখাচ্ছে না। অ্যান্ড এরই মানে হচ্ছে যে আমার লেখাটা এই ডেটা, মানে এই সেলের মধ্যেই আছে, কিন্তু এইটা সাইজে বড় হওয়াতে এটা ওভারল্যাপ চলে গেছে। আমি যদি এখানে অন্য কিছু একটা লিখি, যেমন ধরেন যে ডেটা এন্ট্রি লিখি, দেখেন ওটা কিন্তু ওই যে ব্যাক এন্ডে পড়ে যাচ্ছে। হ্যাঁ, সো এই যে একটা ওভারল্যাপ হওয়া, এখন কিন্তু আমার এটাকে নিয়ে কাজ করতে হবে, যে এটা তো আমার একটা হেডিং। হ্যাঁ, এটা আমার একটা হেডিং। হেডিংকে আমার যদি সাজাইতে হয়, তাহলে আমাকে হয় এটাকে একাধিক ঘর নিয়ে সাজাইতে হবে, অথবা আমার এই কলামটাকে বড় করতে হবে। কলামটা যদি আমি বড় করি, লাইক এভাবে যদি ডাবল ক্লিক করি, আমার এই কলামটা বড় হইলো। কিন্তু বড় হওয়ার সাথে সাথে কিন্তু আমার পরবর্তী কলামগুলোও কিন্তু বড় হয়ে গেছে। এখন আমার পরবর্তী যে কলামগুলোতে যে ডেটাগুলো থাকবে, সেটা কিন্তু আমার প্রয়োজন নাও হইতে পারে এত বড় কলামে। সো এখানে আমরা কি করি, যে আমরা একাধিক সেলগুলোকে নিয়ে মার্জ করে দেই। লাইক আমরা একাধিক সেলগুলোকে মানে মানে ক্লিক করে আগে সিলেক্ট করলাম, তারপর এটাকে আমরা মার্জ অ্যান্ড সেন্টার দিয়ে মার্জ করে দিলাম, সেগুলোকে কনভার্ট করে একটা সেলে কনভার্ট করে নিলাম। অ্যান্ড এখানে যে সেন্টার বলা আছে, এই সেন্টারটা সে মানে লেফট অ্যান্ড রাইট থেকে সে সেন্টার করে দিছে, কিন্তু মানে টপ
থেকে বটমে এটাকে কিন্তু মিডলে সে করে নাই। এটার জন্য আবার অ্যালাইনমেন্ট সেকশন আছে যে আপনি এখানে মিডল করতে পারেন বা টপে নিতে পারেন বা একেবারে বটমে যেরকম ছিল, বা লেফট, মিডল, সেন্টার অথবা রাইটেও নিতে পারেন। সো এখান থেকে ধরেন আমি দুইটাকে অ্যালাইনমেন্টে সেন্টারে দিয়ে দিলাম, তারপর সেই অনুযায়ী আমি সাইজটাকে বড় করলাম। আর হ্যাঁ, বড় করার পর এরপর আমার এই সেগমেন্টগুলো আমি এখানে সাজালাম। ধরেন আমি সিরিয়াল নাম্বার দিলাম, তারপর হচ্ছে যে এখানে আমি নেম দিলাম, তারপর হচ্ছে যে এখানে আমি অ্যাড্রেস দিলাম, এখানে আমি ফোন নাম্বার দিলাম। অ্যান্ড এই যে এখানে আমি যা যা করতেছি না, সেম থিং আপনি না মানে ওই শিটেও করতে পারবেন। হ্যাঁ, অথবা আপনি এখানে করে রাখছেন, অথবা এইটাকে আপনি কপি পেস্ট করে সেখানেও নিতে পারেন। কিন্তু কপি পেস্টেরও কিছু বিষয় আছে, ডিরেক্টলি কপি পেস্ট করতে গেলেও অনেক ঝামেলা। প্রথম দিকে এটা বুঝবেন না, অনেকটা ইজিয়েস্ট মনে হবে, বাট কিছুটা একটু কনসেপ্ট আছে এটার মধ্যে। তো যাই হোক, আমরা এরকম করে ধরেন এই পুরোটা লিখলাম। লেখার পরে আমরা এখানে এক একটা ডেটা, যে এরকমটা আমরা এখানে দেখতেছি যে ডিরেক্টরি ওয়েবসাইটে আমরা এক একটা ডেটা দেখলাম। 14 মিনিট আছে আর। নাই তো আর কেউ। তো ধরেন এখানে এসে আমরা যে কোনো একটা প্রোফাইলে আমরা ঢুকলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি নোটিস করাই আপনাদেরকে, যদি আমি প্রথম রেজাল্টটায় ক্লিক করি তাইলে কিন্তু এই ওয়েবসাইটে থেকে যাচ্ছি। যেমন ধরেন ক্লিক করলাম, এখানে লোড হচ্ছে, আলাদা কোনো ট্যাব ওপেন হচ্ছে না। হ্যাঁ, এইখানে আমাকে রেখে দিচ্ছে ওই ওয়েবসাইটেই। ওই ওয়েবসাইটের ডোমেনের পরে আমার এই পেজটা ওপেন হয়েছে। কিন্তু আমি যদি এইটার থেকে ওপেন করি কোনো একটা, তখন কিন্তু আমার আরেকটা মানে ট্যাবে নিয়ে চলে গেছে, আরেকটা ট্যাবে নিয়ে চলে গেছে। এই জন্য এক একটা ক্যাটাগরিজ ওয়াইজ, হ্যাঁ, ডেটা কালেকশনের ক্যাটাগরিজ ওয়াইজ এই মেথডটা ভিন্ন হয়। যেমন আপনি একই টুলস দিয়ে এই ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করতেছেন, একই টুলস দিয়ে এটা দিয়েও কালেক্ট করতেছেন, কিন্তু যখন কালেক্ট করার পর ওটাকে শিটে নিয়ে আসছেন, তখন দেখবেন এখান থেকে যে ডেটা কালেক্টটা করছেন সেটা একরকম, আর এখান থেকে যে ডেটা কালেক্ট করছেন সেটা একরকম। কেন? কারণ ওরা এইটাকে আলাদা একটা ট্যাবে ডিভাইড করতেছে। এরকমও আরও অনেক ডিরেক্টরি ওয়েবসাইট আছে, যখন আপনারা ঘাটাঘাটি করবেন তখন ওদের এক একটা ক্যাটাগরি দেখেই বুঝতে পারবেন যে তাহলে এইখান থেকে ডেটা কালেকশনের মেথডটা বা যে কালেকশনের যে ওয়েটা সেটা একটু ভিন্ন হইতে পারে, বা আসার পর কালেকশনটা ভিন্ন দেখাইতে পারে। ওইটাকে রিকারেকশন করা বা সুন্দরভাবে সাজানো, ওইটা আমাদেরকে ম্যাটার করে। তারপর এখান থেকে ধরেন আমি এটাকে যদি আমি সিলেক্ট করে কপিও করি, হুম, সিলেক্ট করে কপিও করি, তাহলে কিন্তু কপি হয়ে যাবে, কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে। আর একাধিক কপি করার জন্য ধরেন আপনি উইন্ডোজের যে বাটন প্লাস হচ্ছে ভি যদি দেন, তাহলে এরকম একটা ক্লিপবোর্ড অপশন ওপেন হবে। যদি ক্লিপবোর্ড অপশন আপনার অন করা না থাকে, আমি একটু দেখাই। এই যে উইন্ডোজ যে বাটনটা, এইটা এইটা প্লাস হচ্ছে ভি, আমরা নর্মালি কপি করি কোনটা দিয়ে? কন্ট্রোল প্লাস হচ্ছে সি দিয়ে, পেস্ট করি কন্ট্রোল প্লাস হচ্ছে ভি দিয়ে। আর যদি আমার এরকম একটা ক্লিপবোর্ড অপশন দরকার হয় যে আমি একাধিক কপি করব, যেমন আমি যদি এখন নামটা কপি করি, নামের পরে যদি ফোন নাম্বারটা কপি করি, এখন যদি যে পেস্ট করি, তাহলে তো সবার লাস্টে যেটা কপি করছিলাম ফোন নাম্বারটা, সেটা পেস্ট হইতেছে। বাট আমার তো আগে নামটা পেস্ট করতে হবে, তারপর ফোন নাম্বারটা। তো এরকম যদি একাধিক কপি কপি নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে উইন্ডোজের যে বাটনটা প্লাস হচ্ছে ভি একবার দিবেন, তখন এই ক্লিপবোর্ডের অপশন আপনার এখানে শো করবে। যদি অন করা না থাকে তখন এখানে বলবে টার্ন অন। অথবা এটাও যদি না পারেন তাহলে সেটিংসে যেয়ে সুন্দর মতো সার্চ করবেন। সেটিংসে যেয়ে সুন্দর মতো এই যে সার্চ বারে সার্চ করবেন ক্লিপবোর্ড। সার্চ করার পর যে অপশনটা আসবে ওইখান থেকে সেটাকে অন করে দিবেন। দেখায় দেয়, আবার অনেকে বলবেন যে অর্ধেক দেখায়। ক্লিপবোর্ড সেটিংস, এখানে যে আপনি যদি অন করে দেন, তাহলে এই যে ক্লিপবোর্ড হিস্টোরি বা ক্লিপবোর্ড ফিচার্স অন, ম্যানেজমেন্ট আমারটা অন করা, এগুলো অন করে দিলে আপনার সুন্দর মতো এটা অ্যাড হয়ে যাবে। তারপর এটাকে নিয়ে আপনি একাধিক জিনিস কপি করতে পারবেন। যেমন আমি নামটা কপি করলাম, এখান থেকে আপনি কপি করতে পারবেন না, কারণ এটা হচ্ছে লিঙ্ক। হ্যাঁ, আমি যদি রাইট ক্লিক করি, ইন্সপেক্টে যাই, এই যে নাম্বারটা, বাট এদের যে ক্লাসটা দেওয়া এটাতে আবার লিঙ্ক দেওয়া আছে, এই যে
আবার দেখাই, ডেটাটাতে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করলাম, ওর যে লেখাটা যে টেক্সটটা সেটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আর ওর যে আন্ডারে যে ব্যাক এন্ড লিঙ্কটা থাকবে ওইটা এই লিঙ্কের এই যে এই পার্টগুলোতেই থাকবে, লাইক এই যেরকম লিঙ্কটা। হ্যাঁ, আর আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে কপি করতে পারেন, অথবা এত কষ্ট যদি না করতে চান, আমি জানি আমরা কষ্ট করতে একটু ভয় পাই, কষ্ট করতে ভয় পাই, তাহলে একটু স্ক্রল করবেন খালি, এটা তো বেশি কষ্টের না। হ্যাঁ, স্ক্রল করলে হবে কি, এই ডিটেলসটা আপনি নিচেই পাবেন, একটু স্ক্রল করে দেখবেন, এই যে এখানে টেক্সট আকারে দেওয়া আছে তাদের ফোন নাম্বার, অ্যাড্রেস এবং তাদের ওয়েবসাইটটা। একটা ওয়েবসাইটেও ভিজিট করবেন, ওয়েবসাইটে যাওয়ার পর তাদের ওয়েবসাইটের লিঙ্কটা নেবেন, নিয়ে ওই ওয়েবসাইটের ঘরে বসাবেন, সেটা যদি এক্সেলে হয়, বা এটাকে আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে স্প্রেডশিটে ব্ল্যাঙ্ক, এখন আমি যেটা কপি করলাম, যেভাবে কপি করলাম, এখন আমি যদি ডিরেক্ট পেস্ট করি হয়তো সেভাবেই পেস্ট হয়ে যাবে, কিন্তু আমি যদি একটা জিনিস নোটিস করি যে পেস্ট হওয়ার পর এখানে কিন্তু একটু জুম আউট করি, wait, পেস্ট করার পর এখানে একটা পেস্ট অপশন আসতেছে, এটা চাইলে আপনি ভ্যালুজ দিতে পারেন অথবা ফরম্যাট, ফরম্যাট বা মানে কি যে যখন আপনি কপি করে নিয়ে আসতেছেন, হ্যাঁ, ওই রকম যে বিষয় যেটা থাকবে, লেখা যেরকম থাকবে ঠিক ওই টাইপের চলে আসবে। আর যদি আপনি ভ্যালু চান তাহলে এই যে এরকম ডিরেক্ট ভ্যালু বসবে, যে কোনো ফরম্যাট বা কোনো কালার কম্বিনেশন এগুলো কিছুই থাকবে না, জাস্ট শুধু লেখা থাকবে, আপনি এখানে আবার রিকারেকশন করবেন। ওকে, সো এইভাবে কপি পেস্টের বিষয়টা কাজ করে। আর এখানে এনে আনার পর আপনি ধরেন যে এখান থেকে লিঙ্কগুলো একসাথে কপি করতেছেন, আর এখানে এসে ক্লিপবোর্ড দিয়ে পাশাপাশি বসাচ্ছেন। যেমন প্রথমে ধরেন আমি একটা, কত মিনিট আছে ক্লাসের, কই আর ক্লাসে তো বেশিক্ষণ মনে হয় নাই, আমি ছোট্ট একটা করে দেখাই, এটা পরবর্তীতে আমরা টুল নিয়ে শিখবো, তবে আমি চাচ্ছি যে সবাই একটু শিট নিয়ে একটু কাজ করেন। আমি নামটা কপি করলাম, তারপর ফোন নাম্বার, তারপর অ্যাড্রেস, তারপর ওয়েবসাইট, শিটে আসলাম, শিটের এখানে একটা নাম দিবেন অবশ্যই, ফাইলের একটা নাম দিবেন, এখানে ধরেন এখন আমি পেস্ট করব, এই যে উইন্ডোজ আইকন প্লাস হচ্ছে ভি, ধরেন এই যে নামটা আমি দিলাম, নামটা পেস্ট হয়ে গেল, পেস্ট অপশন থেকে শুধু ভ্যালুস দিয়ে দিলে ভ্যালুসটা থাকবে, ডাবল ক্লিক করে কলামটা বড় করে দেন, অথবা যদি আপনি ডুয়েল লাইনও করতে চান তাহলে এই যে ওয়ার্ড টেক্সটও আছে, আমি আবার দেখাই, এটাকে যদি আমি লাইন ব্রেকে দেই তাহলে এভাবে একটা সেলে ভেঙে যাবে কিন্তু জায়গা বেশি একটা নিবে না। তারপর হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে যদি মানে ডেটা বেশি থাকে, অ্যাড্রেসটা, তারপর ফোন নাম্বার, এইভাবে প্রতিটা করে দিবেন, সিরিয়ালটা টেনে দিবেন, সিরিয়ালের একটা ফর্মুলা আছে, ফর্মুলা নিয়ে আজকে তো মনে হয় না সময় পাবো, ফর্মুলা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করে দিব, তবে সিরিয়ালের যে বিষয় সেটা ফর্মুলা দিয়েও টানতে পারেন, অথবা এই যে ওয়ান লেখে টু লিখে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে এই বোল্ড অপশনটা ধরে আপনি টেনে দেন, যতগুলো ফাইল মানে যতগুলো ডেটা থাকবে ওই অনুযায়ী সিরিয়াল হয়ে যাবে, টোটাল সবগুলোকে ধরবেন, ধরে অ্যালাইনমেন্টে দিবেন সেন্টার, সেন্টার অ্যালাইন, দেন এইটাকে একটা বর্ডার, অল বর্ডার, এই যে সেম জিনিসটা আমি ওইখানে স্কিপ যেটা করেছি, এই যে বর্ডারটা
যদি আমি এখানে যে বর্ডার দেই, তাহলে অল বর্ডারে একটা বর্ডার চলে আসবে, এই যে অল বর্ডার, এরকম একটা বর্ডারের মধ্যে থাকবে আমাদের কন্টেন্টগুলো। সো টাস্ক থাকবে একটাই, যে আমরা ডিরেক্টরি ওয়েবসাইটসগুলো একটু ভিজিট করব, ভিজিট করে সেখান থেকে কপি পেস্ট করার একটা মানে শিট ক্রিয়েট করার একটা চেষ্টা করব। এইটা থাকবে আমাদের সেকেন্ড ক্লাসের টাস্ক। তো যতটুকু বুঝালাম বা যতটুকু যা যা বললাম, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন, এনিওয়ান। কারোর কোনো কোশ্চেন আছে? স্যার, আমরা তো নতুন, আমাদেরকে এই যে ফার্স্ট ক্লাসের রেকর্ডিং ভিডিওটা দেন তো একটু। ফার্স্ট ক্লাসের রেকর্ডিং ভিডিও পরিচিতি পর্ব ছিল স্যার, সেটা রেকর্ডেড হয় না তো, সেটা আমি এই ও দিনই বলে আচ্ছা আচ্ছা। দিয়েছিলাম। আর সেকেন্ড ক্লাসটা আজকে আবার রিপিটেড নিচ্ছি, তো আজকে থেকেই শুরু হচ্ছে আর কি, আজকে সেকেন্ড আচ্ছা ক্লাস। ভাইয়া, আমি হুম। আহ, আহ, আসলে আমি ডাটা এন্ট্রি তো প্রথম করছি। আসলে আমি শুরুটা আসলে কিভাবে করব এটা একটু জানতে চাচ্ছিলাম, মানে আমি প্র্যাকটিস করার ক্ষেত্রে হুম। কিভাবে আসলে। কিভাবে শুরু করবেন এটাই তো বললাম, ডিরেক্টরি ওয়েবসাইটসগুলো আছে, আমি দুইটা দেখাইলাম, আপনারা আচ্ছা, সেগুলো নিয়ে রিসার্চ হ্যাঁ, করবেন। আর এই যে অসিত যে ডিরেক্টরি ওয়েবসাইট। ফ্রেমওয়ার্কটা দেখাইলাম, এটা কিন্তু প্রিমিয়াম একটা বিষয়, যে ডেটা লেয়ারগুলো কীভাবে কাজ করে সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলেন, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে ডেটা লেয়ারগুলো কীভাবে সিকোয়েন্সে থাকে। হ্যাঁ, তারপর কালেকশনের আচ্ছা আচ্ছা বিষয়গুলো। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কোনো কোয়েশ্চেন? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আমি কি ওয়েবসাইটে গিয়ে এই অ্যাড্রেস গুলো আপনি যেরকম হোটেলস অ্যাড্রেস গুলো এগুলো কি ওয়েবসাইটে গিয়ে ডিরেক্টরি ইয়েতে গিয়ে পাবো? আমি ফার্স্টে জয়েন করতে পারি না, এই জন্য জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা ডিরেক্টরি ওয়েবসাইটে যেয়েই কালেক্টগুলো করেছি ম্যাম। আচ্ছা আচ্ছা। আপনারাও যে কোনো একটা রিকোয়ারমেন্ট বা লোকেশন নিয়ে একটা সার্চ করবেন, সার্চ করে প্রথম পেজে যে যতগুলো থাকবে সেগুলোই নিলে আপাতত কালেক্ট করে একটা শিট ক্রিয়েট করেন। হ্যাঁ, সো এই আচ্ছা মেথডটা যদি হয়ে যায়, যে কপি পেস্টের যে বিষয়গুলো, এগুলো ক্লিয়ার আউট হয়ে গেলে পরবর্তীতে একটা বিষয় আমি দেখাবো, যে যেই ডেটাগুলো আমরা ওয়েবসাইটে দেখতেছি, যেমন আমরা এই যে এখানে এই ওয়েবসাইটের একটা নাম দেখলাম বা এই রেস্টুরেন্টের একটা নাম দেখলাম, এটা যখন ভেরিফিকেশনে আমরা যাব, তখন কিন্তু এটার সাথে কোনো কানেকশন নাও থাকতে পারে, বা হয়তো তাদের ফোন নাম্বার চেঞ্জ, অথবা ওয়েবসাইট চেঞ্জ, অথবা তাদের লোকেশন চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, বা তাদের নামের কিছুটা পরিবর্তন হইতে পারে। এইগুলো মানে ভেরিফিকেশনের পর এগুলোকে আবার রিকারেকশন করতে হবে। সো এই জন্য রিসার্চটা ম্যাটার, এখানে রিসার্চ করতে হবে বেশি। আপনার লিঙ্কটা তো পাওয়া যাবে না প্র্যাকটিসের জন্য আজকে ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, এই যে রেকর্ডেড হচ্ছে ম্যাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? 1 মিনিটে কেটে যাবে। হ্যাঁ বলুন ম্যাম। জি, একটা মানে কপি করার সময় আমি লাস্ট টাইমে কিছু অ্যাড্রেস যেটা 2 লাইনে লেখা থাকে, তো হ্যাঁ, ওগুলা কপি পেস্ট করলে ওই সেকেন্ড লাইনটা পরের সেলে চলে যায়, তো এটা কিভাবে ঠিক করা যেতে পারে? এটাই যে কলামে ডাবল ক্লিক করলে সেটা কলাম অনুযায়ী নিয়ে নিবে, অথবা বেশি বড় হলে এটাকে ক্লিক করে জাস্ট শুধু হচ্ছে যে আপনি যে ওয়ার্ড টেক্সটে দিয়ে দিবেন, এই যেরকম, তাহলে ভেঙে দুই দুই না, লাইনে চলে ওইটার কি আসবে। পরের সেলেই চলে যাচ্ছিল। মানে ওই ডিরেক্টরি ওয়েবসাইটের কি অ্যাড্রেসটা 2টা লাইনে লেখা, সেই জন্য প্রথম লাইনটা ধরেন এই যে C7 এ থাকে, পরের লাইনটা C8 এ চলে যায়। C7-এ আর C8-এ চলে যায়? আচ্ছা, এটা একটু স্ক্রিনশট দিন, হ্যাঁ আমি দেখে দিবনি, এখন তো কেটে যাবে কলটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এনিওয়ান?